প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে, উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে বিপ্লবের পরে, সেই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই মানুষগুলোকে একেবারে শুরু থেকেই কোণঠাসা অবস্থায় রাখা হয়েছে এবং যে ২ জনকে রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে তাদেরকেও আসলে সেইভাবে মতামত প্রকাশ করার সুযোগ দেয়া হচ্ছে কিনা সেটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। হাসপাতালে এখনো পর্যন্ত যারা আন্দোলনে আহত হয়েছিল তারা কাতরাচ্ছে। তাদের চিকিৎসার অভাবে কারো চোখ নষ্ট হচ্ছে, কারো পা কেটে ফেলতে হচ্ছে। গতকালকে একজন মারাও গিয়েছেন। এমন একটা পরিস্থিতির ভেতরে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে একজন ব্যক্তিকে আনা হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা হিসেবে যাদের নিয়ে চরম বিতর্ক রয়েছে। এই যে বিপ্লব, সেই বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল হঠাৎ করেই ২-৩ টা ফেসবুক পোস্ট দিয়ে তারপরে একজন সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন। সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তারপরেও সরকারের ভেতরে খুব একটা যে তৎপরতা দেখা যাচ্ছে জনগণের এই মতামতকে মূল্যায়ন করার মতো আমরা তেমন কিছু দেখছি না। এই পরিস্থিতিতে আমরা আজকে একটি বিশেষ আলোচনায় অংশ নিচ্ছি। আলোচনায় আছেন আমাদের সাথে আসলে ২ জনকেই পরিচয় করানোর কিছু নাই। পিনাকি দাদা এবং আসিফ মাহতাব। এই আন্দোলনে প্রচন্ড আ যে বিপজ্জনক সময়, সেই সময়তেও শুধু এই আন্দোলন না, বিগত আন্দোলনগুলোতেও দেখেছি যে আসিফ মাহতাব কতটা সাহস নিয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং তার এখনো পর্যন্ত শারীরিক বেশ কিছু সমস্যা চলছে, থেরাপি চলছে। তিনি ঠিকমতো উঠে বেশিক্ষণ বসেও থাকতে পারেন না। আ এইসব মানুষগুলোকে আসলে আমরা বিপ্লবের পর থেকেই হারিয়ে ফেলেছি। মাত্র ২-৩ জন সমন্বয়ককে আমরা বাইরে থেকে দেখছি। এর বাইরে অন্য যে সমন্বয়করা ছিল তাদেরকেও এখন আমরা দেখছি না। এমন বাস্তবতায় আমরা আলোচনাটা করব। পিনাকি দাদা, আপনি এ শুরু করেন এইটা দিয়েই যে সবশেষ যে ২ জনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হলো, আপনি কতটুকু সন্তুষ্ট? সবশেষের কথা আমি বাদই দিই। প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, আমি তো তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এবং কারা কে কে কিভাবে তাদেরকে সিলেক্ট করবে, এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে। অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নেই এবং শেখ হাসিনার বন্দনা করে গেছে তাদের পুরো সময়টা জুড়ে, লিখে গেছে, লেখালেখি করে গেছে এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগের যা করতো সেই কাজই করতো এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ। হ্যাঁ, এরা কেউই খুব দক্ষতা নাই, মানে আমি আমি আর নাম ধরে বলতে চাই না। এদের কোনো ধরনের দক্ষতা নাই, এরা কোনো কাজ জানে না, এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না, কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না, ম্যানেজমেন্টের কোনো স্কিল নাই। বয়স্ক, বৃদ্ধ, জরাজীর্ণ, প্রত্যেকের হাজারোটা অসুখ, তারা চলতে পারে না। আপনি দেখেন, এই যে আব্দুল্লাহ মারা গেল, ১০০ দিন রোগে ভুগে সিএমএইচে মারা গেল বাচ্চাটা। এ তো আমাদের সবচেয়ে আমি আমি বলবো যে এই পর্যন্ত আমি জানি না আরো কে কে আহত আছে, খোদা না করুক আর কেউ যেন না থাকে এরকম, কিন্তু আমি তো ধরে নেব যে সেই আহ, এসে শেষ শহীদ হলো আর কি আমাদের। তো এখন এই যে ছেলেটা মারা গেল, বাচ্চাটা মারা গেল, এই যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার একটু যে মৃতদেহটা দেখে আসা, ডেড বডিটা দেখে আসা, জানাজায় অংশ নেওয়া? কেউ গেছে? এতগুলো উপদেষ্টা আছে, একজন গেছে? যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসছে, ক্ষমতা উপভোগ করতেছে, সেই একটা বাচ্চা মারা গেল ১০০ দিন ভুগে, একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানাজা করে আসে? মানে এরা 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 কোন নৈতিকতায় সরকারের চেয়ার গুলোতে বসে আছে? এই প্রশ্নটা তো করতে হবে। এবং এই জন্যই বসে নাই, কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না। ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিচ্ছু যায় আসে না। সে তার বাচ্চাও না, ওরা তো আমাদের বাচ্চা, কিন্তু এই বাচ্চা তো এই উপদেষ্টাদের বাচ্চা না। বাচ্চা হলে নিশ্চয়ই যেত, নিজের ছেলে, নিজের ছেলের জানা যায় যেত। ওরা আমাদের ছেলে, ওরা আমাদের ছেলে না, ওরা আমাদের সন্তান। এই 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 আব্দুল্লাহর মৃতদেহ তো চারদিকে ৪ জন উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মতো করে। আমি শিওর আজকে যদি আসিফ যদি উপদেষ্টা হতো, আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো, আমি শিওর ও যে সামনে দাঁড়াইতো, ও ইমামতি করতো,
শুধু ইমামতি করতো না, তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যে দাঁড়িয়ে যাইতো। আমি শিওর এটা বলে দিতে হইতো না, কারণ ও ওন করে। ও তো বুক চিতায় তো এই লড়াইয়ে নামছে, ছাত্রদের উৎসাহ দিছে। কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াইয়ে নামছিল? আসিফ নামছিল? শুধু নামছিল না, গ্রেপ্তার হয়েছে, এবং তাকে তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে। হাতে হাঁটতে পারতো না, হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে, এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে, তাই না আসিফ? জি জি হ্যাঁ, জি হাত হাত কিন্তু ও আঙুল উঁচু করে আছে, মানে একটা সাইন দিচ্ছে, তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে। তার শাহাদাতের চিহ্ন। বিশ্বাস অনুসারে, তার ধর্ম বিশ্বাস অনুসারে সে শাহাদাতের চিহ্ন দিয়ে দিচ্ছে। এরকম ছেলে যদি থাকতো, আসিফরা যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে, আজকে চেহারা অন্যরকম হতো। চেহারা অন্য। আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে, লজ্জা দিতে হবে। আপনার ছেলে যদি শহীদ হতো, আপনি জানাজা করতে যেতেন না? আপনার ছেলে নাও। যারা শহীদ হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে? যারা আহত হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে, বাচ্চা আমাদের? আপনি যেতেন না? এই তো উপদেশটা আমার। বাচ্চারা রক্ত দিল, আর এই বুড়া হাবড়া, আমি বলি বুড়া খাটাস, এই বুড়া খাটাস গুলো যে ক্ষমতা উপভোগ। না, কালকে রাতে যখন দেখেন, রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম, সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। মানে এটা নভেম্বর চলছে, ডিসেম্বর, তার মানে 1 মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে। তো কালকে হাসপাতালে, পঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে, যখন আমি চিকিৎসা নিয়ে আমি আপনাকে ইলিয়াস, আমি আপনাকে আজকে বলতেছি, আপনি লিখে রাখতে পারেন, কিচ্ছু করতে পারবেন, ওরা জানেই না। আমাকে তো এই বাচ্চারা প্রত্যেকদিন ফোন করে, কেউ না কেউ ফোন করে, এবং আমি ওদের ফোন ধরি, কথা বলি, দীর্ঘ সময় ফোন করে কথা বলে, ওরা কান্নাকাটি করে, আমিও কিছু কান্নাকাটি করি, এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি। এই পুরো উপদেষ্টা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে, কেউ জানে না। আমি বলতেছি ওরা কেউ জানে না, কথা বলেনি ওদের সাথে, ওদের সমস্যাটা কি জানে না। বললেই হলো 1 মাসের মধ্যে সলভ করবে, জীবনেও পারবে না ওরা কিছু। আমি আজকে লিখে দিতে পারি, যদি কিছু করতে পারে আমি কান কেটে দিব, কুত্তায় খাও, আমি কান